প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি অষ্টম অংশ। কিং উপলব্ধি করল মোটেই বাগাড়ম্বর করছে না এমিলি, বরং যা বিশ্বাস করে তাই বলেছে। এটাই ওর ধ্যান জ্ঞান, এবং কারো প্রতি এমিলির ভালোবাসায় কোনো সীমা পরিসীমা নেই। পরক্ষণে নীরের বাস্তবতা উপলব্ধি করল কিং ব্লেজার। এমিলি ভালোবাসে লুসকে। চিন্তাটা আগুন ধরিয়ে দিল সারা দেহে। তীব্র আক্রোশ ও বিদ্বেষ অনুভব করল। ঈর্ষায় পুড়তে থাকলো ভিতরটা। সঙ্গে এও বুঝলো আগ্রাসী হয়ে লাভ হবে না। উদ্দেশ্য সফল হবে না ওর, বরং বেঁকে বসবে মেয়েটা। কৌশলী হতে হবে, সিদ্ধান্ত নিল কিং। প্রাণপণে নিজের আবেগ দমন করল। কিন্তু চোখ দুটোই ঠিকই আগুন দেখা যাচ্ছে, সেটা ঢাকতে পারেনি। এই যদি হয় তোমার ভাবনা, সেক্ষেত্রে তোমার বাবার সঙ্গে কথা বলতে হবে তোমার, বলল কিং। খেপা ষাঁড়ের মতো মাথা নিচু করে রেখেছে ও, কোনো দিকে তাকাচ্ছে না। রাগ ও জেদে গো গো করছে। সমূহ বিপদ ডেকে আনছে পার্কার। মোটেও ও ঠিক বলনি তুমি, মিস্টার ব্লেজার, কাটা কাটা স্বরে বলল এমিলি। আর যদি সত্যিও বলে থাকো, বাবাকে থামাতে পারবো না আমি, কারণ কারো প্ররোচনা বা বুদ্ধিতে চলেন না তিনি। এটা বোধ হয় তুমি ইতোমধ্যে বুঝেও গেছো। সিপি রাঞ্চ থেকে অপমানজনক বিতাড়িত হওয়ার ঘটনা মনে পড়তে প্রবল চেষ্টা সত্ত্বেও নিজেকে সামলে রাখতে ব্যর্থ হলো কিং। রাগে ফ্যাকাশে হয়ে গেছে মুখ, চোখজোড়া জ্বলছে ধিকি ধিকি। অস্বাভাবিক রকচটা, মারমুখী এবং অধৈর্য স্বভাবের মানুষও অল্পতে রেগে যায়। কারো বিরোধিতা মোটেই সহ্য করতে পারে না। একছত্র আধিপত্যে বিশ্বাসী। শান্তির প্রস্তাবটা আদপে ভুয়া ছিল, সেফ ভান করেছে। কিন্তু সেটা প্রত্যাখ্যান হওয়ার পর থেকে প্রচণ্ড রাগ অনুভব করছিল। আর এখন মেয়েটির অহংকার, ওর প্রতি যুগপৎ বিস্তৃষা ও অবজ্ঞা আগুনে ঘি ঢেলেছে যেন। মহা ক্ষেপে গেছে কিং, নিজের উপর নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আমাকে তাচ্ছিল্য করবে? অসম্ভব। কেউ পার পাবে না। যে ঠোঁট থেকে শব্দগুলো উচ্চারিত হয়েছে, পরিণামে মাসুল গুনতে হবে। একটা শিক্ষা পাওয়া উচিত পুচকে এই মেয়ের। হাড়ে হাড়ে টের পাবে, একবার শুধু নাগালে পেয়ে নেই। তীব্র রোষের সঙ্গে ভাবল কিং ব্লেজার। কথা বলতে বলতে এমিলির কাছাকাছি চলে গেছে কিং। এবার বিদ্যুৎ গতিতে হাত চালালো। দু হাতে চেপে ধরল এমিলির কোমর। ইচ্ছে স্যাডল থেকে নামিয়ে ফেলবে ওকে। দুটো হাতকে এগিয়ে আসতে যখন দেখতে পেল এমিলি, ততক্ষণে দেরি হয়ে গেছে। ঘোড়াকে সরিয়ে নেয়ার উপায় নেই, কিংবা নিজেও সরে যেতে পারবে না। অজ্ঞাতা বিকল্প উপায় অবলম্বন করল। ডান হাতের কোয়ার্ট চালালো। কোয়ার্টের তীক্ষ্ণ কিনারা লেগে কেটে গেল কিং ব্লেজারের গাল। অস্ফুট স্বরে যন্ত্রণা প্রকাশ করল সে। কিস্তি করল, বুনো এক বেড়াল দেখছি। দাঁড়াও, তোমাকে উচিত শিক্ষা না দিয়েছি তো? এমিলির কোমর ধরে হ্যাঁচকা টান মারল সে, কিন্তু সর্বশক্তি খাটিয়ে বাধা দিচ্ছে মেয়েটি। টানা হ্যাঁচড়া চলল কয়েক সেকেন্ড। একটু পর কিং সফল হতে যাচ্ছে, এ সময় খোলা জায়গার কিনারে রূপালি ঝিলিক দেখা গেল। প্রায় উড়ে এলো একটা কাঠামো, এবং পরপরই তীব্র ধাক্কা অনুভব করল কিং। টের পেল চিৎ পটান হয়ে মাটিতে পড়ে গেছেও। ঝটিতে উঠে দাঁড়ালো কিং। রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। কার এত দুঃসাহস? হোলেস্টারে সবল হানল হাত। তখনই শীতল একটা কণ্ঠ সাবধান করে দিল, পিস্তল বের করলেই মরবে শয়তান। কণ্ঠটা অতি চেনা। কিং, তুমি জানো, এত কাছ থেকে আমার গুলি ফসকায় না। চোখ তুলে তাকাতে নিষ্কম্প হাতে ধরা পিস্তল দেখতে পেল কিং।
এবং পিস্তলের মালিককে। তার মুখে সহানুভূতি বা দয়ার চিহ্নমাত্র নেই, বরং চোখে তীব্র ঘৃণা আর বিদ্বেষ ফুটে উঠেছে। হোলেস্টার থেকে হাত সরিয়ে নিতে বাধ্য হলো কিং। হ্যাঁ, গুলি করে দাও। ভাই ভাইয়ের গুলিতে মরুক, সারা দেশের মানুষ শেষে খুন হোক। বিদ্রুপ ঝরে পড়ল তার কণ্ঠে। তারপর মেয়েটির দিকে ফিরল। বাইবেলে কেইন ও আবেলের গল্প শুনেছ না? সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এখন। তবে পার্থক্য শুধু স্থানকাল পাত্র আলাদা। ভাই, ক্রুব ক্ষুব্ধ স্বরে ভৎসনা করল লুস। কিন্তু তুমি নিজে স্পষ্ট বলে দিয়েছ আমি তা নই। চামড়া বাঁচাতে আর কত ভাওতাবাজি করবে কিং? লজ্জাও হয় না তোমার? গানবেল খুলে পিছিয়ে যাও, নইলে তোমার একটা পা খোড়া করে দেব। দ্বিতীয়বার কিন্তু বলবো না। মুহূর্তখানেক ইতস্তত করল কিং, শেষে দ্বিধা ঝেড়ে ফেলল। লুসকে খুব ভালো করে চেনে। সামান্য বেচাল দেখলে বা কথা এদিক ওদিক হলেই গুলি চালাবে। খোড়া হওয়ার খায়েশ নেই ওর। এবার ঘোড়ায় চড়ে ভাগো এখান থেকে। পরের নির্দেশ এলো। এবারও তামিল না করে উপায় থাকলো না কিংয়ের। তবে তখনই ভাগল না। স্যাডলের চড়ে ফিরল লুসের দিকে। ভাই হয়েছ তো কি হয়েছে, এর শোধ আমি নিয়েই ছাড়ব। তীব্র বিদ্বেষে হিসিস করল ওর কণ্ঠ। আর মেয়েটার ব্যাপারে স্পষ্ট শুনে নাও, ওর কাছ থেকে দূরে থেকো। আগে পরে যখনই হোক ও আমার হবে। মরে গেলেও কোনো বেলেজারকে বিয়ে করব না আমি, দীর্ঘস্বরে জানিয়ে দিল এমিলি। ঘৃণা উপচে পড়ছে কিংয়ের চাউনিতে। বিয়ের কথা বলেছি নাকি? যাকগে, বিয়ে না অন্য কিছু, তাতে কিছু যায় আসে না। তোমাকে পেলেই হলো। আমাদের দুজনের জন্যই ম্যাচিং অর্ডার লুস। তোমার ভাগ্যে শিখে ছিড়বে না। নির্দেশ আদেশ আমার কাছ থেকে নেবে। চোয়াল শক্ত হয়ে গেছে লুসের। লাকি চান্স পাবে তোমার গান বেল্ট। ফের যদি মিস পার্কারকে বিরক্ত করো, যিশুর দোহাই, এত সহজে পার পাবে না। খরখরেশ্বরে হেসে উঠল কিং। মনে করো না আমিও বসে বসে আঙুল চুষব। ঘোড়া ছুটিয়ে দিল সে। তারপর খোলা জায়গা পেরিয়ে যাওয়ার সময় তাচ্ছিলের ভঙ্গিতে হাত নাড়ল। কিং বেলেজারকে যেতে দেখল ওরা। মিনিট খানেক নীরবতায় কেটে গেল। তারপর কাপা হাত বাড়িয়ে দিল এমিলি। ধন্যবাদ লুস, বলল। জীবনে কাউকে দেখে এর চেয়ে খুশি আর হয়েছে কিনা মনে পড়ছে না। অপধি বোধ করল লুস বেলেজার। কিং তোমার কোনো ক্ষতি করেনি তো? মানে, ওর যা স্বভাব, গায়ে হাত তুলে বসে, মেয়ে হলেও খাতির করে না। লুসের কণ্ঠের উৎকণ্ঠা ও আন্তরিকতা ছুঁয়ে গেল এমিলিকে। অজান্তে শিহরিত হলো ও। না, ভয় পেয়েছিলাম। এমন আচমকা আমাকে ধরতে চাইল, ব্যাখ্যা করল এমিলি। অদ্ভুত মানুষ, এত দ্রুত মেজাজ হারিয়ে ফেলে, বিশ্বাস করা যায় না। ভাইদের সঙ্গে তোমার স্বভাবে এত অমিল যে বিশ্বাসই করা মুশকিল তুমি ওদের একজন। বেলেজারদের কেউ না হলেই বোধহয় খুশি হতাম। মাঝে মধ্যে নিজেকে ধিক্কার দেই, ঈশ্বরের কাছে অভিযোগও জানাই। লুসের কণ্ঠে তিক্ততা। এমি, একটু আগে যা বললে, মন থেকে বলেছ কথাটা? বেলেজারদের কাউকে বিয়ে করবে না? সীমাহীন উদ্বেগ আর দ্বিধাদ্বন্দ্ব নিয়ে প্রশ্নটা করেছে লুস। ওর চোখে মিনতি, করুণ চাউনির গভীরে রাজ্যের হতাশা। মনটা শক্ত করল এমিলি। লুসের চোখে চোখ রাখতে গিয়ে নিজের সব সাহস প্রায় নিঃশেষ হতে বাকি। মনের উপর তীব্র জোর খাটাচ্ছে, কিন্তু বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যাবে না। চরম বোকামি হবে। লুস, আমি দুঃখিত, কিন্তু মন থেকে বলেছি কথাটা। কষ্টকিত নির্বিকার শোনালো ওর কণ্ঠ। আমি তোমাকে পছন্দ করি এবং আজীবন বন্ধু থাকতে চাই। কিন্তু বাবা যদি জানতে পারেন যে আমাদের সম্পর্ক
এর চেয়ে গভীর কিছু, মনটা ভেঙে যাবে ওর। এখন আমিই ওর একমাত্র অবলম্বন। আমার কাছ থেকে কোনো দুঃখ পেলে মনে হয় না তিনি সেটা সইতে পারবেন। তুমি নিশ্চয় বুঝতে পারছো। করুণ মুখে মাথা ঝাঁকালো লুস। মন তেতো তেতো হয়ে গেছে। ঠিকই বলেছ। বেলেজারদের মতো জঘন্য কাউকে যদি তুমি পছন্দ করো, মিস্টার পার্কার সেটা মেনে নেবেন কি করে? একসময় একজন বেলেজার বলে গর্ব করতাম আমি, কিন্তু এখন লজ্জা পাই, মাথা হেট হয়ে যায়। তোমার চলে যাওয়া উচিত, লুস। তল্লাট ছেড়ে চলে যাও। ওকে নিয়ে ভাবছে বা দুশ্চিন্তা করছে এমিলি। চিন্তাটা লুসের জন্য অপরিসীম আনন্দের। আবেগ সামলে নিল ও। না এমি, তা হয় না। কোনো কিছু থেকে পালাবো না আমি। মাঝে মধ্যে দেখা হবে আমাদের, এমি। হবে হয়তো। শুধু এটুকুও জানালো এমিলি। খোলসা করল না। এমিলি পার্কার চলে যাওয়ার পর বিষণ্ণ মনে কিছুক্ষণ স্যাডলের ঠায় বসে থাকলো লুস। তারপর হাঁটুর গুঁতোয় সিলভারকে আগে বাড়ালো। কিংয়ের ফেলে যাওয়া গান বেল্টের কাছে পৌঁছাতে ঝুঁকে মাটির উপর থেকে তুলে নিল ওটা। শেষে দুলকি চালে ঘোড়া ছোটালো ওয়েন্ডির উদ্দেশ্যে। মনে মনে আজকের ঘটনার তাৎপর্য ও সম্ভাব্য পরিণতি ভাবছে। এমিলি স্পষ্ট জানিয়েছে দুজনের বন্ধুত্ব অটুট থাকবে, এবং দেখা যেহেতু হয়েছে, ভেঙে পড়াও চলবে না ওর। ভবিষ্যতেও দেখা হবে না, এমন কিছু স্পষ্ট বলেনি এমিলি। তরুণ হৃদয় নিরাশ হতে চায় না। আশার তলানিটুকু বিসর্জন দিতে কেই বা চায়। এমিলির উপর কিংয়ের হামলার ঘটনাকে একটা চাল ভাবছে লুস। মেয়েটিকে ভয় পাইয়ে দিয়ে আসলে পার্কারকে চাপে ফেলে দিতে চেয়েছিল কিং, যাতে ভবিষ্যতে তার কথা বা প্রস্তাবকে আমল দিতে বাধ্য হয়। তবে বাস্তবতা যাই হোক, এমিলি যে মাইক পার্কারের জন্য দুর্বল জায়গা, তাতে কোনো সন্দেহ নেই। সেটাই স্পষ্ট হয়ে গেল আজ। তুফান বেগে ঘোড়া চটিয়ে সার্কেল বিতে পৌঁছেছে কিং বেলেজার। ক্ষেপে বোম হয়ে আছে সে। কুৎসিত রাগে অস্থির বোধ করেছে। করালে সামনে পৌঁছে স্যাডল ছাড়ল কিং। ছোট্ট লাগোয়া কোয়ার্টার থেকে ছুটে এলো হসলার হসলার লোকটা এখানেই থাকে। ইশারা করতে হলো না, নিচ থেকে ঘোরার দায়িত্ব নিল সে। রানস হাউসের দিকে যাওয়ার পথে হুইটির সঙ্গে দেখা হয়ে গেল। হ্যালো কিং, কেউ তোমার গানবেল চুরি করেছে নাকি? কৌতূহলী স্বরে জানতে চাইল গানম্যান। নিজের চলকারে তেল দাও, গর্জে উঠল কিং। চাইলে যখন খুশি ক্যালকিনকে বিদায় করে দিতে পারো। একটা সপ্তাহ দিব্যি চলে গেল। কই তোমার মধ্যে তো কোনো তারা দেখছি না। শক্ত হয়ে গেল খুনির চাউনি। এ সুরে আমার সঙ্গে কথা না বলাই ভালো কিং। কারো কুকুর নই আমি। অসন্তুষ্ট হয়েছে হুইটি, কিন্তু কণ্ঠে সেটা প্রকাশ পেল না। চরম পেশাদার। পাথরের নির্লিপ্ত মুখের মতোই কণ্ঠ, নিরাবেগ ও কর্কশ। ক্যালকিনের সঙ্গে ঝামেলা হয়েছে নাকি? কিং উপলব্ধি করল একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আর যে সে হোক, হুইটির সঙ্গে চোটপাট করা যাবে না। খুবই বেয়ারা লোক, রীতিমতো তেদর। অল্পতে চোখ উল্টে ফেলতে পারে, কিন্তু না ঘাটালে খুবই মারাত্মক এক অস্ত্র। টাকা দিয়ে কেনা একটা ধারালো ছুরির মতো। কোপ বসালেই হলো, ব্যাস। হুইটিকেও তেমনি, শুধু খাটাতে হবে। পাশাপাশি একটু যত্ন নিতে হবে। বিগড়ে গেলে বড়সড় ঝামেলা বাঁধিয়ে বসতে পারে। দুঃখিত হুইটি, মেজাজ তেতে আছে খুব। আপোষের সুরে ও বলল শেষে। ক্যালকিনের সঙ্গে দেখা হয়নি, তবে লুসের সঙ্গে ঝগড়া হয়ে গেল একচোট। ঝগড়াটা যে কেমন এক পেশে ছিল,
মনে পড়তে ক্ষেপে গেল আবারও। শেষ একটা সুযোগ দিয়েছি ওকে, কিন্তু ও নেবে না, ডার দেখায় আমার সঙ্গে। তো আমার আর কি করবার আছে? ও আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ানোর আগে বিদায় হলেই বরং ভালো হয়। বুঝলো হুইটি, কিন্তু ও তো একজন বেলেজার। যত যাই হোক তোমার ভাই, প্রতিবাদ করল সে। ও আমার কাছে ভাই বা বেলেজার হতে পারে, তোমার কাছে নয়, অর্থপূর্ণ স্বরে বলল কিং। শালার ওই ফোরম্যানের সঙ্গে তুমি যখন দেনা পাওনা চুকিয়ে দেবে। নট করল হুইটি। 500-র চেয়ে বরং $1000 খুব ন্যায্য মনে হচ্ছে, প্রস্তাবের সুরে বলল সে। কাজ দেখিয়ে রোজগার করোগে, তোমাকে মানা করছে কে? কিন্তু সাবধান, লুসের ব্যাপারটা যেন তোমার আর ওর মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের মতো দেখায়। তাড়াহুড়ো করতে যেও না, আর কোনোভাবেই এতে যেন বোঝা না যায় যে এটা ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিত। বুঝেছি, নিশ্চিন্ত থাকো, সব দিক বিবেচনা করি আমি। কাজ করবার সময় কোনো সম্ভাবনায় উপেক্ষা করি না। বিদায় নিয়ে চলে গেল হুইটি। পিছন থেকে কুর দৃষ্টিতে তাকে দেখছে কিং। ঠিকই বলেছ, তুমি কারো কুকুর নয়, তবে আজ তো একটা বেকুব, বিড়বিড় করলো ও। লুসকে যখন সরিয়ে দেবে, যদিও তাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরও কি ওর ভাইরা বসে থাকবে? মোটেই না, বরং এর প্রতিশোধ নেবে। সব দিক আমি ও বিবেচনা করি এবং কাজ করতে গিয়ে কোনো সম্ভাবনায় উপেক্ষা করি না। 10। আজ রাতে লাকি চান্সের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সকালে নিজের ক্লেমে একটা পকেট আবিষ্কার করেছে রিচার্ড ভেইন। খবরটা বিকালের মধ্যে চৌহদ্দিতে ছড়িয়ে পড়েছে এবং সন্ধ্যা নাগাদ বহু মানুষ, বিশেষ করে মাইনাররা এসে জমায়েত হয়েছে লাকি চান্সে। ওরা জানে এমন সুসংবাদের পর সারা রাত ধরে উদযাপন করতে হবে, রীতিমতো উৎসব হবে। সশরীরে উপস্থিত আছে ভেইন। ইতোমধ্যে অর্ধ মাতাল হয়ে গেছে সে, আবল তাবল বকছে। সদ্য কেনা ভারী একটা কোল্ড দেখাচ্ছে বন্ধুদের। ভাগ্য ফিরে যাওয়ার পর প্রথম এটাই কিনেছে। ভাগ্যের একটা ফের আছে না? আমার মন বলছিল শিগগিরই বড়সড় দাও মারতে পারবো বয়েজ, বিশেষ করে যেভাবে আমার সোনারগুলো ছিনতাই হয়েছে। টেনে টেনে বলল ভেইন। হাজার মজার ব্যাপার, অসংলগ্ন কথাগুলো শুনবার লোকের অভাব হচ্ছে না আজ। শালা হারামির কোনো বাচ্চা যদি কেড়ে নিতে আসে, এবার তার খুলি ফুটো করে ঝুলিয়ে রাখবো ক্লেমের সামনে। তাতে হয়তো ওর মতো নচ্ছার ডাকাতরা উৎসাহ হারিয়ে ফেলবে। অন্য কেউ যাই মনে করুক, মাইনারদের মধ্যে বিশেষ আগ্রহ ও আনন্দের খোরাক জুগিয়ে চলেছে রিচার্ড ভেইন। সোনারগুলো সত্যি দুর্লভ ব্যাপার। কালে ভদ্রে যথেষ্ট পরিমাণ পাওয়া যায় এবং বলা বাহুল্য, তার জন্যে অমানসিক খাটতে হয়। হাড়ভাঙা খাটুনির ফল যদি চোর বা স্যাসরের হাতে চলে যায়, এর চেয়ে দুঃখজনক ব্যাপার হতে পারে না। হুইস্কিতে ডুবে গিয়ে নেশাতুর হয়ে উঠছে মাইনররা। আগে আবেগ উথলে উঠছে ওদের মধ্যে, চড়া কণ্ঠে হুমকি দিচ্ছে অজানা চোরদের। উত্তেজিত হয়ে পড়েছে সবাই। লুস বেলেজার যদি ঘটনাচক্রে এখানে প্রবেশ করত এখন, নির্ঘাত দুর্ঘটনা ঘটে যেত। কারণ বহু মাইনারি এখনো মনে করে রিচার্ড ভেইনকে লুসি ছিনতাই করেছে। পরের বার কিন্তু মার্শালের দ্বারস্থ হব না আমরা, উত্তেজিত স্বরে আহ্বান জানালো গাট্টাগুট্টা এক মাইনার। একটা দড়ি বা গুলি দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলব।
এখন থেকে সবাই একাট্টা হলাম। ফের রিচার্ডের মতো কোনো ঘটনা ঘটবে তো আসামিকে ধরে বিচারের কাজ ঝটপট ছেড়ে ফেলব। ঠিক বলেছ। আর আমাদের কাজে নাক গলানো বাইরের কাউকেও ছাড় দেব না। বারের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ক্যালকিনের দিকে চেয়ে মন্তব্য করল অন্য এক মাইনার। কাছাকাছি দাঁড়িয়ে আছে মার্শাল জেরেমি সিস্টো। বিস্তিসার সঙ্গে ঘটনাটা দেখছে। মার্শাল সম্পর্কিত সমালোচনা কানে এসেছে তার, কিন্তু তাতে থোড়াই পরোয়া করে। ডার্টি ওয়াশারদের নিয়ে অত চিন্তা নেই। ব্যাগার খাটে এরা, মরার মতো ঘুমায় আর বুভুক্ষর মতো হুইস্কি গেলে। কখনো কোনো উপলক্ষ পেলে বেহেড মাতাল হয়ে যায়। এদের খুব একটা গুরুত্ব না দিলেও চলে। ফুর্তি দেখে মনে হচ্ছে অ্যারিজোনার সব সোনা পেয়ে গেছে ওরা। তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করল মার্শাল। লিকার কিনতে 2 মুঠো হলুদ গুঁড়ো পেলেই হলো। এক একজন রীতিমতো নায়ক বনে যায়। সেলুন কিপ ডার্ক টারেটের উদ্দেশ্যে কথাটা বলেছে সে। ডার্ক উত্তর দিতে মনস্থ করেছিল, কিন্তু বাটুইং দরজা ঠেলে হুইটিকে ঢুকতে দেখে ক্ষান্ত হলো। রক্তশূন্য মুখটা দেখে মাথার পিছন দিকের চুলে হাত চালালো জন ক্যালকিন। হাত নামিয়ে আনবার সময় হ্যাট আলতোভাবে সামনের দিকে ঠেলে দিল, ফলে ওর মুখের বেশিরভাগ ঢাকা পড়ে গেল। দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে লোকটাকে। আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চল তন্ন তন্ন করে খুঁজলেও এ চেহারার দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। তবুও ফিসফিস করে প্রশ্ন করল, তোমার দোস্তটাকে? মুখ তুলে ওর দিকে তাকালো ডার্ক টারেট। নিষ্পৃহ মুখে বলল, বন্ধু নির্বাচনের ব্যাপারে এত বেহিসাবি নই আমি। সবাই ওকে হুইটি নামে ডাকে, অন্য কোনো নাম কখনো শুনিনি। আদবে কেউ ওর আসল নাম জানে কিনা সন্দেহ। সার্কেল বির রাইডার। শোনা যায় ওর পিস্তলে নাকি 12টা আঁচড় আছে। আন্ডারটেকারের কাছ থেকে পার্সেন্টেজ খায় না তো? হালকা চালায় বলল জন। আমি তো বুঝি না প্রিয় পিস্তলটার গায়ে এভাবে খোঁচাখুচি করবার মানে কি? কথা বলতে বলতে ঘুরে দাঁড়ালো। হুইটির দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছে এখন। তবে সার্কেল বি গানম্যানের উপর থেকে নজর সরায়নি। দেয়ালে লাগানো আয়না শুধু সৌন্দর্যই বর্ধন করছে না, বরং প্রায় পুরো সেলুনের প্রতিবিম্ব ফুটিয়ে তুলেছে। তাই চাইলে আয়নায় চোখ রেখে সেলুনের বেশিরভাগ লোকের উপর সারাক্ষণ দৃষ্টি রাখা সম্ভব, অথচ নিজে তাদের অগোচরে রয়ে যাবে। কয়েকজনের উদ্দেশ্যে দায়সারা গোছের নট করল হুইটি। মুখে সামান্য অভিব্যক্তিও নেই, যেন পাথরে তৈরি। সোজা বারে এসে দাঁড়ালো সে। হুস্কির ফরমাস দিল। একটা বোতল আর গিলাস তার দিকে ঠেলে দিল বারকিপ। জন খেয়াল করল গিলাসে পানীয় ঢালবার ঝামেলায় গেল না হুইটি, বরং সরাসরি বোতল থেকে একটু পর পর চুমুক দিতে থাকলো। আমাকে চিনতে পারেনি, মনে মনে ভাবল জন। কয়েক বছরে নিশ্চয় আমার চেহারায় কিছু পরিবর্তন এসেছে। যাকগে, আমিও ওকে মনে করিয়ে দিতে যাচ্ছি না। ষষ্ঠ ইন্দ্রিয়ের তাগিদ টের পেল, সতর্ক থাকতে হবে। বিপদে অভ্যস্ত মানুষ সহজাত প্রবৃত্তি বশে এ ক্ষমতা অর্জন করে ফেলে। হুইটি ওকে চিনতে না পারলেও ঝামেলা হতে পারে, যেহেতু সার্কেল বির রাইডার সে, আর জন সিপির ফোরম্যান। 2 রাঞ্চের শত্রুতায় সামিল হয়ে গেছে ওরা। সেকেন্ড কয়েক পর দেখলো আরো কাছাকাছি এসে দাঁড়িয়েছে হুইটি, এবং এই মুহূর্তে সরাসরি ওর দিকে তাকিয়ে আছে। অনুমান করছি তুমি নিশ্চয় ক্যালকিন, সিপি রাঞ্চের নতুন ফোরম্যান, নিষ্পৃহ স্বরে বলল হুইটি। ডিং চলবে একটা? নিজ থেকে কারো সঙ্গে পরিচিত হওয়ার সময় আন্তরিকতা না থাকুক, ন্যূনতম কিছু আগ্রহ প্রকাশ করা সৌজন্যের মধ্যে পড়ে। হুইটি ওকে ড্রিঙ্কও অফার করছে।
কিন্তু তার কণ্ঠে বা চেহারায় সামান্য আগ্রহ নেই। চরম কাঠখোট্টা ও নিরস কণ্ঠ, যান্ত্রিক। একেবারে সঠিক অনুমান করেছ, মৃদু স্বরে বলল জন। ওর সামনে বাড়ির উপর রাখা প্রায় ভরা গ্লাসের দিকে ইশারা করলো। ওটায় মাত্র দুটো চুমুক দিয়েছি, বুঝতেই পারছো। তোমার মতো ড্রিঙ্কে তেমন আসক্তি নেই আমার। বিদ্রুপ ও তাচ্ছিল্যে বেঁকে গেল হুইটির মুখ। দু এক দান খেলবে নাকি? না, তাসেও তোমার আসক্তি বা দক্ষতা নেই। এবারও ঠিক অনুমান করেছ, বলল সিপি ফোরম্যান। মুখে বা কথায় প্রকাশ না পেলেও ভিতরে ভিতরে সতর্ক ও সন্তুষ্ট জন। বুঝতে পারছে হুইটি আসলে মওকা খুঁজছে, ঝগড়া বাঁধানোর তালে আছে। জনের জবাব শুনে সামান্য বিকারও না দেখা গেল মরার মতো নির্জীব মুখে। জনের জবাব শুনে সামান্য বিকারও দেখা গেল মরার মতো নির্জীব মুখে। তবে চোখের মনি দুটো সরু হয়ে গেল, প্রায় বিন্দুর আকার পেয়েছে। এমন কিছু কি আছে যেটায় দক্ষ তুমি? নির্জলা উপহাস ঝরে পড়ল হুইটির কণ্ঠে। একটা জিনিস খুব ভালো পারি, নিজের চরকায় তেল দেওয়া। এবারও মৃদুস্বরে জবাব দিল জন। পাল্টা খোঁচা খেয়েও নির্বিকার দেখালো গানম্যানকে। তবে বহু লোকই বুঝে গেছে অস্বাভাবিক একটা কিছু ঘটতে চলেছে। তাস ফাইট ফাটবার বা টেবিলে চিপস ফেলবার শব্দ, মেদস্বরের আলাপ বন্ধ হয়ে গেল। সেলুনের প্রায় সবার দৃষ্টি এখন জন আর হুইটির দিকে চলে গেছে। এমনকি উদযাপনে মহাব্যস্ত মাইনাররাও মনোযোগ দিয়েছে দুজনের দিকে। গাম্ভীর্যের এক পর্দা নেমে এসেছে সর্বত্র, এবং ঘরের প্রতিটি মানুষ কেবল বারের উপর এক কনইয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা সিপি ফোরম্যান বাদে আজ করতে পারছে কি ঘটবে এরপর। আসন্ন ঝড়কে এড়ানোর প্রয়াস পেল সেলুনকিপ ডার্ক টারেট। দ্রুত হাতে বারের নিচ থেকে একটা বোতল বের করে ঠেলে দিল সে। শান্ত স্বরে বলল, হুইটি, অযথা ঝামেলায় জড়িও না তো। এই যে আমার পক্ষ থেকে একটা বোতল, তোমাদের দুজনের জন্যে। জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকালো গানম্যান। এই ভদ্রলোকের উপদেশটা গ্রহণ করে নিজের চরকায় তেল দাও, উপহাসের স্বরে বলল সে। তারপর টারেটকে বাতিল করে দিয়ে জনের মুখোমুখি হলো। হঠাৎ কোত্থেকে এসে জুটেছ? একটা ভালো কাজও জুটিয়ে নিয়েছ। আমাদের থেকে তুমি কি বিশেষ আলাদা? ড্রিঙ্ক করতে চাও না? খেলতে অনিচ্ছুক? এত নাক উঁচু কেন তোমার? পছন্দ হয় না আমাদের? স্মিথ হাসল জন, ধৈর্য হারায়নি। হুইটির উস্কানি বা গায়ে পড়া ভাবে স্পষ্ট যে ঠিকই সন্দেহ করেছিল ওকে খুন করতে চায় সে, এবং সম্ভবত নেপথ্যে কিং বেলেজারের ইশারা রয়েছে। হাতে সময় কম, তাই খেলতে চায়নি। এতে পছন্দ অপছন্দের ব্যাপার নেই, গম্ভীর স্বরে বলল। বেশ, তোমার যখন এতই ইচ্ছে, কয়েকদান হয়ে যাক। গানম্যানের চোখে বিরক্তি ফুটে উঠল। জনের এমন জবাব আশা করেনি। বাস্তবতা হচ্ছে কিছুটা নিরাশ হয়েছে হুইটি। শুরু থেকে সব ঠিকঠাক চলছিল, ওর অনুকূলে ছিল। কিন্তু শিকার আচমকা নিজেকে গুটিয়ে নিয়েছে। দেখ, ভরকে যাওয়ার প্রশ্নই আসে না। লোকটার পরিষ্কার অন্তর্ভেদী চাহনি দেখলে বোঝা যায় দুনিয়ার কাউকে ডরায় না। তাহলে হঠাৎ খোলসে ঢুকে গেল কেন? গিলাস তুলে নিয়ে সবটা গলায় ঢালল হুইটি। শূন্য গিলাস সশব্দে নামিয়ে রাখল বারের উপর। দেহের পাশে নেমে এসেছে ওর ডান হাত। শুভবুদ্ধির উদয় হয়ে গেল এখন। প্রবল তাচ্ছিল্য প্রকাশ পেল হুইটির কণ্ঠে। ওহো, লাভ হবে না তাতে। কারো কাছ থেকে উপকার নিই না আমি, শালা। এ ধরনের গাল বুলির মতো উচ্চারিত হয় পশ্চিমে। প্রায় সবাই কম বেশি ব্যবহার করে।
বিশেষ করে অন্তরঙ্গ আড্ডা কিংবা আলাপে। সবই সাদা চোখে দেখা হয়, যদি সঙ্গে হাসি থাকে। হুইটির পাথুরে ও মরামুখে হাসির লেশমাত্র নেই, বরং শব্দগুলো উচ্চারণ করতে করতে সামান্য ঝুঁকে পড়ল সে, যেন এখনই লাফ দিয়ে পড়বে জনের উপর। ডান হাতে সবল মারল হোল স্টারে। হুড়মুড় করে সরে যেতে শুরু করলো লোকজন। দুই প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকতে চায়। পরপরই শ্বাসরুদ্ধকর কবরের নিস্তব্ধতা নেমে এলো পুরো সেলুনে। পিস্তল বের কর, বেটা কাপুরুষ, কর্কশ্বরে হুঙ্কার ছাড়ল হুইটি। মুহূর্তের জন্য মনে হলো শিকার পিঠ টান দিচ্ছে, কারণ সিপি ফোরম্যান সামান্য পাশ ফিরে দাঁড়িয়েছে, যেন চ্যালেঞ্জটা গ্রহণ করবে না। তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, সুদূর অতীত ফিরে এলো। একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে পেল হুইটি। আশঙ্কা ও উদ্বেগের তীব্র গ্রাস খামচে ধরল ওর হৃৎপিণ্ড। এ ভঙ্গি পরিচিত ওর, খুব পরিচিত। দুঃস্বপ্নে কতবার যে দেখেছে। হুইটি মনে প্রাণে উপলব্ধি করল, অন্তঃস্থল থেকে টের পেয়ে গেল, এবারও একই পরিণতি ঘটবে। অথচ গত কয়েক বছরে কত পরিকল্পনা করেছে, নিখুঁত অনুশীলনে চোখ ধাঁধানো ডগ আয়ত্ত করেছে। ভেবেছে তিক্ত অতীতের ভুতুরে এ লোককে পেলে পিস্তলের জাদু দেখিয়ে দেবে, শোধ নেবে চরম অপমানের। কিন্তু হায়, একই ঘটনা ঘটতে যাচ্ছে আবারও। এমনকি নিজে আগে পিস্তলে হাত দেওয়ার পরও। এখন আর ফিরে আসবার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। পিস্তলটা হোল স্টার মুক্ত হয়ে গেছে। মরিয়া চেষ্টায় কোল্ড বের করল সে। কোমর বরাবর রেখে মাজল সামান্য উঁচু করল। একই সঙ্গে হ্যামার টানল। ঠিক সেই মুহূর্তে ফোরম্যানের কোমরের কাছ থেকে আগুন ওগরালো তার বাম দিকের পিস্তল। টলে উঠল হুইটি। ভারসাম্য ধরে রাখতে এক পা আগে বাড়ল। প্রবল ইচ্ছাশক্তির জোরে পিস্তল তুলল, কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গেল বোর্ডের তৈরি মেঝে। শিথিল মুঠি থেকে খসে পড়েছে পিস্তলটা। বার কয়েক কি ছুটল দেহে, তারপর পুরোপুরি নিথর হয়ে গেল। পরে এক দর্শক ডুয়েলের গল্প বলছিল। কসম খেয়ে বলছি, ড্র করতে দেখিনি ক্যালকিনকে। কখন যে পিস্তল তুলে নিল ঈশ্বরই জানেন। শুধু ফার্স্ট, বিদ্যুতের গতি ওর আঙুলে, চোখের পলকে ড্র করল। অথচ ওর অন্তত 1 সেকেন্ড আগে হুইটি পিস্তল বের করেছে। মাত্র একটা গুলির শব্দ হয়েছে এবং তাতেই সব উত্তেজনা শেষ হয়ে গেছে। খেলা ছেড়ে ঘটনাস্থলে চলে এলো জুয়ারিরা। বার ঘিরে দাঁড়ালো। ঠেলাঠেলি পড়ে গেছে ওদের মধ্যে। এক নজর দেখে নিতে চায় মৃত হুইটিকে। পড়ে থাকা রিভলভারটা তুলে নিল একজন, বাটে হাত বুলালো। দাগ কেটে হিসাব রেখেছিল 6টা, বলল লোকটা। জোড়া পিস্তলের অন্যটায় যদি একই সংখ্যক দাগ থাকে, সেক্ষেত্রে হুইটি পরপারে মোট 12 জনকে পাঠিয়ে দিয়েছে। এবার নিজেই চলে গেল। একটু বেশি হয়ে গিয়েছিল, মন্তব্য করল টবিন ওয়াকার। অন্যদের কথা জানি না, তবে আমি কিছু সংস্কার অনুসরণ করি। 1 ডজন লোককে খুন করতে পারলে আমি ক্ষান্ত হতাম। অস্ত্রের কারবার ছেড়ে দিতাম চিরতরে। 12 সংখ্যাটা যথেষ্টরও বেশি। মৃত্যুর মুখোমুখি এতবার দাঁড়ানোর পরও যে বেঁচে আছি, এ নিয়ে শুক্রিয়া আদায় করতাম। মৃত্যুর উপস্থিতি সত্ত্বেও ওয়াকারের কথায় হেসে উঠল কেউ কেউ। মৃত্যু নিয়ে যাদের কাজ কারবার, একসময় মৃত্যুতে যখন প্রায়শ্চিত্ত করে, সাধারণ মানুষের কাছ থেকে তখন সহানুভূতি খুব কমই পায়। এটাই বাস্তবতা। পশ্চিমের রীতিতে খুনোখুনি খেলায় একটু বাড়াবাড়ি করে ফেলেছিল হুইটি। মৃত্যুটা তার প্রাপ্য ছিল। মার্শালের কাছে চলে গেল জন। কাছ থেকে হুইটির লাশ তখন পর্যবেক্ষণ করছে লম্যান।
দরকার হলে আমাকে কোথায় পাওয়া যাবে জানো তুমি, বলল। এটা ওর প্রাপ্য ছিল, মন্তব্য করল জেরেমি সৃষ্ট। আমার তোমাকে দরকার হবে না, তবে অন্য কেউ হয়তো খোঁজ করতে পারে, অর্থপূর্ণ স্বরে যোগ করল সে। শ্রাগ করে সরে এলো জন। বিল মিটিয়ে পরপরই সেলুন থেকে বেরিয়ে গেল। জুয়ারিরা যার যার জায়গায় চলে গেল। মেঝে থেকে লাশ সরিয়ে ফেলা হলো। মিনিট কয়েক পর স্বাভাবিক হয়ে গেল পরিবেশ। একটু পর যখন কাল বেলেজার ঢুকলো সেলুনে, কোথাও এমন কোনো চিহ্ন বা প্রমাণ থাকলো না যেটা দেখে মনে হবে একটা লোক একটু আগে প্রাণ হারিয়েছে। দোরগোড়ায় দাঁড়িয়ে চঞ্চল চোখে পুরো সেলুন নিরীক্ষ করল সে। হইটি কোথায় জানো নাকি? কামারকে জিজ্ঞেস করল সে। নরকে যেতে কতক্ষণ লাগে জানি না, তবে এতক্ষণে নিশ্চয় পৌঁছে গেছে সে, কারণ আরো আধ ঘন্টা আগে যাত্রা করেছিল। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো কাল। মুখে কথা ছড়ছে না, দুই চোখে রাজ্যের বিস্ময়। বলতে চাইছো হুইটি মারা গেছে? মরে ভূত হয়ে গেছে, জানালো ওয়াকার। ওহ, শুধরে নিচ্ছি, মরে নরকের বাসিন্দা হয়ে গেছে। বুড়ো কুচকে গেছে কার্লের চোখে সন্দেহ। কিভাবে মারা গেল? ফের জানতে চাইল সে। প্রবল কর্তৃত্ব আর দাপট তার কণ্ঠে। সিফি ফোরম্যানের সঙ্গে চোটপাট দেখাতে গিয়েছিল, বলল কামার। কিন্তু ও তো জানতো না এবার ভুল লোকের খপ্পরে পড়ে গেছে। ক্যালকিন ওকে ডুয়েলে পরাস্ত করেছে। অবিশ্বাস ফুটল কাল বেলেজারের কণ্ঠে। পরাস্ত মানে? একেবারে নাকাল করে ছেড়েছে, সন্তুষ্ট স্বরে বলল টবিন ওয়াকার। বেলেজারদের পছন্দ করে না ও, একচোট নেয়ার সুযোগ ফসকে দিতে রাজি নয়। সেফ ঘটনা বর্ণনাও যে উপভোগ্য হতে পারে। কাল বেলেজারকে হতাশ, বিমুগ্ধ ও বিস্মিত হতে দেখে সেই অপার আনন্দ অনুভব করছে। হুইটিকে পিস্তল বের করবার সুযোগ দিল ক্যালকিন। অপেক্ষায় ছিল। তারপর ঠিক হুইটি যখন পিস্তল বের করেছে তখনই ভেলকি দেখালো। নিজেরটা বের করে এক গুলিতে হুইটির কপালে আরেকটা চোখ তৈরি করে দিল। ঝট করে ঘুরে দাঁড়ালো কাল। এক মুহূর্ত দেরি করল না। মুখ শক্ত হয়ে গেছে। পিছন থেকে তাকিয়ে থাকলো টবিন ওয়াকার। দু কান পর্যন্ত বিস্তৃত হয়েছে হাসি। দারুণ আমোদ পাচ্ছে। হুইটির মতো আপদ বা যন্ত্রণার বিদায় ওকে যতটা না আনন্দ দিয়েছে, কাল বেলেজারের হতভম্ব মুখ দেখে এর চেয়ে ঢের বেশি আনন্দ পেয়েছে। বলা বাহুল্য, একই অনুভূতি সম্পূর্ণ মানুষ আরও আছে। কেউ হয়তো স্বীকার করবে না, কিন্তু বেলেজারদের বিপদে আনন্দ পাওয়ার লোকের অভাব হবে না, না অন্য সেলুনে, উইন্ডি বা চৌহদ্দিতে। কালকে দেখে মনে হলো মায়ের পেটের ভাইকে হারিয়েছে। সঙ্গীর উদ্দেশ্যে বলল ওয়াকার। জানতাম না রাঞ্চের রাইডারদের জন্যে এত দরদ আছে বেলেজারদের। ঘুরে দাঁড়িয়ে সামান্য ইতস্তত করল কাল। বারের কাছে বসে থাকা মার্শালকে দেখে সেদিকে এগোলো। কার্লের হতাশ এবং বিরক্ত মুখ দেখে প্রমোদ গুনল মার্শাল। শুনলাম হুইটিকে খুন করেছে ক্যালকিন। দ্রুত কাজের কথায় চলে গেল কাল। এ ব্যাপারে কি করছো তুমি? লাশ সৎকারের ব্যবস্থা করছি, নিষ্পৃহ স্বরে বলল মার্শাল। সত্যি কথা হচ্ছে বহুদিন ধরে এমন একটা কিছু পাওনা ছিল ওর, এবং পিস্তলে সেই আগে হাত দিয়েছিল। ভুরু কোচকালো কাল। কিংকে এটাই বলবো তাহলে? প্রচ্ছন্ন হুমকি প্রকাশ পেল ওর কণ্ঠে। হ্যাঁ, নিশ্চয়। সঙ্গে অবশ্য এটাও যোগ করতে পারো, জন ক্যালকিনের তুলনায় হুইটির দক্ষতা যথেষ্ট ছিল না, অর্থপূর্ণ স্বরে বলল সে। ধূর্ত চোখে সন্তুষ্টি ফুটে উঠেছে। আগেই ইশারা করেছিল কাল।
বারকিপ এক গ্লাস হুইস্কি দিয়ে দিতে দ্রুত সেটা গলায় ঢালল। তারপর সেলুন থেকে বেরিয়ে বড় ভাইয়ের তালাশ করল। শহরেই আছে সে। সম্ভাব্য জায়গা হচ্ছে প্লাজা সেলুন। শহরে এলে বেশিরভাগ সময় সেখানে কাটায় কিং। বারে বসে সুন্দরী মালিকের সঙ্গে গল্প করছে কিং। ভিতরে ঢুকে দেখতে পেল কাল। ভাইকে একপাশে সরিয়ে এনে ঘটনাটা খুলে বলল। মার্শালের বলা কথাগুলো বাদ দিল না। শুনতে শুনতে গম্ভীর হয়ে গেল কিং। কপালে গভীর ভাঁজ পড়েছে। হুইটির পিস্তল নিশ্চয় আটকে গিয়েছিল। অবিশ্বাসের সুরে বলল কিং বেলেজার। আরে দূর, সব না জেনে মন্তব্য করছো, শুধরে দিল কাল। হুইটির পিস্তল আটকে যায়নি, বরং ঠিকই বের হয়েছিল। ওই জন ক্যালকিন ওকে পিস্তল বের করতে দিয়েছিল আগে, তারপর নিজে ড্র করেছে। বিশ্বাস করতে পারো, আগে পিস্তল বের করবার পরও ধরা খেয়েছে হুইটি। অথচ ওর চেয়ে ক্ষিপ্ত কোনো বন্দুকবাজ আজ পর্যন্ত দেখিনি। অবশ্য তোমার কথা বাদ দিলে, ক্যালকিন যদি এতটাই ক্ষিপ্ত ও দক্ষ হয়ে থাকে, বোধহয় অন্য কোনো ব্যবস্থা করা উচিত হবে। চিন্তিত স্বরে বলল কিং। জ্যাকের ক্ষেত্রে যেমন করেছিল, লুসকে ওর পিছনে লাগিয়ে দাও। পিঠে একটা গুলি করে ল্যাঠা চুকিয়ে দিই। দারুণ আইডিয়া তো। কিং এর টিটকারি। কাল ভেবে চিনতে বলেনি, মাথায় আসা মাত্র ধারণাটা মুখ ফুটে বলে ফেলেছিল। কিন্তু কিংকে সেটা নিতান্ত অবহেলার সঙ্গে বাতিল করে দিতে দেখে বোধোদয় হলো। দূর, এমনিতে বলেছি কথাটা। তাড়াতাড়ি শুধরে নিল ও। ক্যালকিন আর লুস তো প্রাণের বন্ধু হয়ে গেছে এখন। তুমি আসলে একটা বেকুব কাল, সহাস্যে বলল কিং। তবে আশ্বস্ত করবার ভঙ্গিতে হাত রাখল কার্লের কাঁধে। ভাগ্য ভালো যে চিন্তাভাবনা আর পরিকল্পনা করবার জন্যে বেলেজারদের জন্যে আমি আছি, নইলে যে কি ঘটত। হাসি মুখে বারের কাছে গিয়ে বসল কিং বেলেজার। রোজার সঙ্গে গল্প করবে। মনে মনে আত্মসমালোচনা করল সে। এ পর্যন্ত বেশ কয়েকটা ঝুঁকি নিয়েছে, কিন্তু কাজে আসেনি। হেরেছে সবকটাই হেরেছে। তবে এবার বুঝে শুনে চাল দেবে, যাতে হারতে না হয়। হানি, রোজার উদ্দেশ্যে নিচু স্বরে জানতে চাইল কিং। কি মনে হয়, এক ঢিলে দুটো পাখি শিকার করা সম্ভব? হেসে উঠল রোজা। কৌতুক কৌতুক ফুটে উঠেছে চোখে। খুব কঠিন কাজ, তবে পাখি দুটো খুব কাছাকাছি থাকলে সম্ভব হতে পারে। যে কাজের কথা ভাবছি, এখানে পাখি দুটো বেশ দূরত্বে আছে, কিন্তু এতে বাড়তি একটা উপকারও আছে। নিঃশব্দে হাসল কিং। আর কিছু বলল না, বলবার ইচ্ছেও নেই তার। 11। সাইড ও ওয়াক ধরে দীর্ঘ পায়ে এগিয়ে চলেছে মিসেস রোদা মেলিন। চওড়া কিনারা ঝুলে পড়া প্রকাণ্ড খড়ের হ্যাটের ছায়া পড়েছে মুখে। তপ্ত সূর্যের আঁচ লাগছে না, তবে কোনোভাবে ওর সৌন্দর্য ঢাকতে পারেনি। একে সুন্দরী, তার তাই উইন্ডির সবচেয়ে জনপ্রিয় সেলুন প্লাজার মালিক হিসাবে অন্তত পুরুষদের প্রিয় পাত্র। স্বভাবতই রাস্তায় বেরোলে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে। আজও ব্যতিক্রম হচ্ছে না। চারপাশ থেকে উৎসুক দৃষ্টি অনুসরণ করছে ওকে সারাক্ষণ। সহাস্যে শুভেচ্ছা জানাচ্ছে সবাই, কিংবা দূর থেকে চস্ত ভঙ্গিতে নট করছে। তাই চেনা একজন যখন মাথা নিচু করে হ্যাটের ব্রিম নামিয়ে দিয়ে কোনো রকম সম্ভাষণ ছাড়াই ওকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, বেশ অবাক হলো রোজা। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে তার বাহু চেপে ধরল। লুস বেলেজার, তীক্ষ্ণ শোনালো রোজার কণ্ঠ। কি হারিয়ে ফেলেছ তুমি, দৃষ্টিশক্তি না সৌজন্যবোধ? থমকে দাঁড়ালো ছেলেটা। ঝটিতি মাথা থেকে হ্যাট সরিয়ে হাতে নিল।
লোকজন ইদানিং আমাকে এড়িয়ে চলতে পারলেই যেন বাঁচে রোজা, বিষণ্ণ স্বরে বলল লুস। আমার সঙ্গে কথা বলে তোমার কোনো উপকার তো হবেই না, বরং বিপদ বা ঝামেলা হতে পারে। কিং নিশ্চয় সেটা পছন্দ। আচ্ছা, বাতিলের ভঙ্গিতে বাতাসে হাত নাড়ল রোজা। কারো বুদ্ধিতে বন্ধু বাছাই করি না আমি। যার সঙ্গে খুশি কথা বলবো বা মিশবো, তাতে কার কি। কিং বেলেজারের পছন্দ অপছন্দের থোড়ায় পরোয়া করি। সত্যি বলতে কি, আমার নিজের বদনামও কম নয়। তিক্ত হাসল ও। জানোই তো, মেয়ে মানুষের চরিত্রে একবার কালিমা পড়লে সেটা কিছুতে মোছা যায় না। সহানুভূতির চোখে লুসকে দেখছে রোজা। তরুণের মুখে সদ্য পড়া কয়েকটা ভাঁজ বা চাহনির গভীরে লুকিয়ে থাকা বেদনা কিংবা হতাশাও ওর দৃষ্টি এড়ায়নি। যে যাই বলুক রোজা, তুমি খুব ভালো মানুষ, আন্তরিক স্বরে বলল লুস। কেউ যদি এর অন্যথা বলে, বেটার ভুল ধরিয়ে দিতে যত কিছু করা লাগবে। ধন্যবাদ লুস, তরুণকে থামিয়ে দিল রোজা মেলিন। কিন্তু সত্যি কথা হচ্ছে, পুরুষদের কাছ থেকে আমার সম্পর্কে খারাপ কিছু কমই শুনতে পাবে। বরং মেয়েরাই মেয়েদের সর্বনাশ করে, আর পুরুষরা সর্বনাশ করে পুরুষদের। বিষণ্ণ স্বরে বলল লুস বেলেজার। যাক, একজন বন্ধু আছে এটা ভেবে কিছুটা হলেও শান্তি পাচ্ছি মনে। রোজা, ধন্যবাদ তোমাকে। একজন কেন, এর চেয়ে বেশি আছে ভয়। আমার অনুমানে ভুল না হলে রাস্তার ওপাশে এ মুহূর্তে আরও একজন বন্ধু আছে তোমার। দুঃখিত, তোমাকে থামিয়ে দিয়ে আটকে ফেলেছি। ধুলিমলিন রাস্তার ওপাশে জেনারেল স্টোর থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে চেপেছে এমিলি পার্কার। ধীরগতিতে যাত্রা করেছে। মুখভাব বা আচরণে বোঝা গেল না লুস কিংবা ওর সঙ্গিনীকে দেখতে পেয়েছে। তরুণের মুখের পরিবর্তন দৃষ্টি এড়ায়নি রোজার। তোমাকে বোধহয় দেখতে পাইনি, স্মিথ হেসে বলল ও, যদিও প্রায় নিশ্চিত জানে কথাটা মিথ্যে। ওর সঙ্গে কথা বলতে চাইলে এগিয়ে যাও, আমার কথা ভাবতে হবে না। মাথা নাড়ল লুস। কোনো বেলেজারের ব্যাপারে আগ্রহ নেই মিস পার্কারের। হেসে উঠল রোজা। কি যে বলো, মেয়েদের সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই নেই তোমার লুস। এখনো বয়স কম তো, তবে একসময় শিখে ফেলবে যে পছন্দের পুরুষের চরিত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও দিব্যি মেনে নেয় মেয়েরা। এমনকি সেটা কখনো কখনো উপভোগ্য উপভোগও করে। যাক, অযথা বকবক করছি, আসল কথাই বলা হয়নি। যে জন্যে তোমাকে থামিয়েছি, তোমার বন্ধু ক্যালকিনকে বলো যে সেরা গানফাইটারকে হারিয়ে মহা খেপে গেছে একটা আউটফিট, এবং যে কোনো মূল্যে হিসাব চুকাতে চাইছে ওরা। খবরটা জানাবো ওকে, কিন্তু কিং যদি জানতে পারে তুমি। দূর, লুসকে থামিয়ে দিল রোজা। তোমার বড় ভাই হয়তো উইন্ডিকে কবজা করে রেখেছে, কিন্তু আমি ওকে মোটেও ভয় পাই না। খুবই চমৎকার কথা, কর্কশ একটা কণ্ঠ বলল পিছন থেকে। যে স্টোরের সামনে দাঁড়িয়ে কথা বলছে ওরা, ভিতর থেকে মাত্র বেরিয়ে এসেছে কিং বেলেজার। সে কতক্ষণ এখানে ছিল বা ওদের কথাবার্তা কতটা শুনতে পেরেছে, দুজনের কারোই ধারণা নেই। মুখ দেখেই বোঝা যাচ্ছে মুড খারাপ কিংয়ের। থমথমে চেহারা দেখেও ভয় পেল না রোজা, বরং পাশ ফিরে সাহসিকতার সঙ্গে মুখোমুখি হলো। হ্যালো কিং, আড়ি পেতেছ নাকি? বিদ্রুপের স্বরে জানতে চাইল রোজা। জানো তো মেয়েলি এই অভ্যাসটা কত খারাপ চোখে দেখে লোকে। কিন্তু রোজাকে পাত্তা দিল না কিং, বরং ভাইয়ের দিকে ফিরল। তুমি তাহলে যাওনি এখনো? দেখতেই পাচ্ছ। পাল্টা ঝাঁজ প্রকাশ পেল লুসের কণ্ঠে। পিস্তল আর গান বেল্ট নিয়েছো তাহলে? অপমানে লালচে ছোপ দেখা গেল কিংয়ের গালে। বোকার হদ্দ, আমার সঙ্গে বারবার টক্কর লাগাতে চাইছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না।
এবার মানে মানে কেটে পড়ো, জরুরি কথা বলবার আছে এই লেডিকে। কিং এর বলা বিদ্রুপাত্মক শেষ শব্দটা শুনে জ্বলে উঠল রোজা মেলিনের চোখ। তবে আগে লুসকে বিদায় দিতে মনস্থ করল। মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিল তরুণের দিকে। তাহলে বিদায় লুস, তোমার সৌভাগ্য কামনা করছি। যখন ইচ্ছে এসে দেখা করো আমার সঙ্গে। কর্দমন করে চলে গেল লুস। কিংয়ের দিকে ফিরল রোজা। জরুরি কি যেন বলবেন মহামান্য। নীরবে নিদারুণ গাম্ভীর্যের সঙ্গে রোজাকে নিরীক্ষ করছে কিং। মুখ বা চাউনি দেখে বোঝা গেল না মনে মনে কি ভাবছে। মেয়েটির অনাবিল সৌন্দর্য, অপূর্ব কালো চোখ, মৃদু মন্দ বাতাসে গায়ের সঙ্গে চেপে বসা রেশমি পোশাকে জড়ানো ভরা যৌবন বা দেহ সৌষ্ঠব্য। সন্ন্যাসীর ধ্যানও ভেঙে যাবে। কিন্তু কিং বেলেজার সন্ন্যাসী নয়। একটা শিক্ষা পাওয়া উচিত রোজার। ঘোড়া আর মেয়ে মানুষ আদপে তেমন পার্থক্য নেই। মেয়ে মানুষে আদপে তেমন পার্থক্য নেই। এদেরকে সবসময় চাপে রাখতে হয়। বেয়ারা আচরণ করলে মাঝে মধ্যে শাস্তিও দিতে হয়। সমীহের আলগা একটা পর্দা চোখে ধারণ করল কিং। কোমল স্বরে জানতে চাইল, গাধাটাকে কি বলেছ? তুমি তাহলে শুনতে পাওনি? স্টোরের পিছন দিকে ছিলাম। বেরিয়ে এসে শুনলাম সারা শহরকে বলছো তুমি একটা সাহসী মেয়ে। গম্ভীর মুখে বলল কিং। তোমার কথায় ওঠবোস করতে না চাওয়াকে যদি সাহস বলো, তাহলে সেটা আছে আমার, জবাব দিল রোজা। যাকগে, আসল কথা শুনে নাও, বলতে আপত্তি নেই। বেচারি লুসের মন খানিকটা চাঙ্গা করতে চেয়েছিলাম, এমন মনমরা হয়ে আছে। আর জন ক্যালকিনকে সতর্ক করে দিতে বলেছি যে তোমার আউটফিট ওর সঙ্গে লেনদেন চুকিয়ে ফেলতে অধীর হয়ে পড়েছে। তোমার সেই সাহস হলো? দাঁতে দাঁত পিষল কিং। মনে মনে স্বীকার করতে বাধ্য হলো সত্যি সাহস আছে এই মেয়ের। সারা উইন্ডি খুঁজলে বোধহয় রোজার মতো এমন দুঃসাহসী চারজন লোক পাওয়া যাবে না। কথাটা শুধু বলেইনি, বরং নির্বিকার মুখে ওকে জানাচ্ছেও। এমন সৎসাহস সব পুরুষদের মধ্যেও নেই। ওহ, আমি তো সাহসী। একটু আগে তুমিই সনদ দিয়েছ, ম্লান স্বরে বলল রোজা। তবে আমার সৎ গুণ ওই একটাই। ওই পাঞ্চারের মধ্যে আগ্রহের কি দেখেছ তুমি? হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলল কিং।